আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ সবার পছন্দের আয়শাপুরীর গল্প নিয়ে হাজির হলাম। আয়শাপুরীকে নিয়ে এই চ্যানেলে আরও অনেক গল্প আছে, শুনে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আয়শাপুরীর সব গল্পের লিঙ্ক দিয়ে দেব। সবাই গল্পটা শেয়ার করে দিন ও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি শুরু করছি গল্প। একটা ছোট্ট বাচ্চা ছেলেকে জিন ধরার কারণে শিকল দিয়ে বেঁধে রেখেছে। বিষয়টা ভেবে দেখছেন, ছোট্ট একটা বাচ্চা ছেলে, বয়স 3-4 বছর হবে। এরকম বয়সের একটা ছেলেকে তো যে কেউ ধরে আটকাতে পারে, শিকল দিয়ে বেঁধে রাখার কি দরকার? আসলে ছোট্ট ছেলেটার শরীরে ভর করে ভয়ঙ্কর একটা জিন। এই জিনটা ছেলেটার শরীরে ভর করার সাথে সাথে ওর শক্তি এতটাই বেড়ে যায় যে কেউ ওকে ধরে আটকে রাখতে পারে না। এই বাচ্চাটার বাড়ি আমাদের গ্রামে। বাচ্চাটাকে বেঁধে রেখে শুনে আমি সন্ধ্যার দিকে ওকে দেখতে ওদের বাড়িতে গেলাম। সেখানে যাবার পর দেখি উঠানে একটা গাছের সাথে বেঁধে রেখেছে ছেলেটাকে। ওকে ঘিরে অনেক মানুষ জড়ো হয়ে আছে। শিকলে বাঁধা ছেলেটার চোখ গোলা লাল হয়ে আছে। কেউ কিছু বলতে গেলে সে রেগে তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকায়। বাচ্চাটার এমন অবস্থা দেখে আমি ওর বাবাকে বললাম, চাচা, আপনার ছেলেটা অসুস্থ, ওকে দেখে তো মনে হচ্ছে ওর শরীরে এখনও জিনটা ভর করে আছে। আপনি সালাম দাদুর বাড়িতে যান, ওনাকে নিয়ে আসুন। আমার কথার জবাবে উনি বললেন, আমি বিকালে সালাম কবিরাজের বাড়িতে গিয়েছিলাম। তখন সালাম কবিরাজ বাড়িতে ছিলেন না, কোথায় জানি গিয়েছেন। পরে একটু আগে গিয়েছিলাম, ওনার সাথে দেখা হয়েছে। উনি আমাকে বললেন, তুমি যাও, আমি মাগরিবের নামাজ পড়ে আসছি। মাগরিবের আজান তো হলো, হয়তো একটু পর চলে আসবে। ওনার কথায় অপেক্ষা করতে লাগলাম সালাম দাদুর জন্য। এভাবে বেশ কিছুক্ষণ চলা যাওয়ার পর সালাম দাদু আসলেন ওখানে। দাদু এসে আমাকে দেখে বলল, নিশাদ, তুই এখানে কখন আসছিস? এই তো কিছুক্ষণ আগে এসছি দাদু। এসে যা দেখলাম ছোট্ট একটা বাচ্চা ওকে কিভাবে বেঁধে রেখেছে, দেখো। তুমি দেখো তো বাচ্চাটার কোনো ব্যবস্থা করতে পারো কিনা। এই বলে সালাম দাদুকে বাচ্চার কাছে নিয়ে যাবার পর দাদু বাচ্চাটাকে দেখে বললেন, আহারে, কি অবস্থা হয়েছে বাচ্চাটার, এনি সাদর বাঁধন খুলতো। সালাম দাদুর কথায় আমি বাচ্চাটার বাঁধন খুলতে গেলে বাচ্চাটা কেমন যেন আওয়াজ করতে লাগলেন আর ছটফট করতে লাগলেন। এটা দেখে সালাম দাদু বাচ্চাটার শরীরে দোয়া পরে ফু দেয়। বাচ্চাটার মনে হলো জ্ঞান হারিয়ে ফেললেন। বাচ্চাটার জ্ঞান হারানোর ফলে ওর বাঁধনের শিকল খুলে ওকে উঠানোর একটা জায়গায় নিয়ে গেলাম। তখন সালাম দাদু মাটিতে গোল বৃত্ত এঁকে আমাকে বললেন, নিশাদ, বাচ্চাটাকে এই গোল বৃত্তের মধ্যে শুইয়ে দে। দাদুর কথায় আমি বাচ্চাটাকে ওখানে শুইয়ে দিলে সালাম দাদু বাচ্চাটার বাবাকে বললেন, হ্যাঁ রে মমিন, তোর বাচ্চাটার কবে থেকে এরকম সমস্যা? আর আমার জানা মতে তোর একটা মেয়ে ছিল না, ও নাকি কিছুদিন আগে মারা গেছে। সালাম দাদুর কথায় বাচ্চাটার বাবা মমিন উনি বললেন, হ্যাঁ চাচা, আপনি ঠিক শুনেছেন। জানি না কোন জিনিস নজর এসে পড়ল, কিছুদিন আগে আমার মেয়েটা ঘুমের মাঝে মারা যায়। মেয়েটা মারা যাওয়ায় আমরা ভাবছি এটা স্বাভাবিক কিছু, কিন্তু মেয়েটা মারা যাবার 3 দিন পর আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখি একটা ভয়ঙ্কর মহিলা এসে আমাকে বলছে, কিরে, কি ভাবছিস? তোর মেয়েটা এমনি এমনি মারা গেছে? না, ওকে আমি মেরেছি। আমি আমার ছেলে হত্যার প্রতিশোধ নিছি। এরকম একটা স্বপ্ন দেখার পর বুঝতে পারছি আমার মেয়েটা এমনি এমনি মারা যায়নি। ওই ভয়ঙ্কর মহিলা আমার মেয়েটাকে মেরেছে। আমার মেয়ে তো মারাই গেছে, তাই আমরা এসব কথার কাউকে বলিনি। মেয়েটা মারা যাবার কিছুদিন পর থেকে এই ছেলেটার সাথে সমস্যা শুরু হয়। ছেলেটা ঘুমের মাঝে চিৎকার দিয়ে ওঠে। এরকমভাবে দুরাত চলার পর গতকাল রাতে ছেলেটার শরীরে জিন ভর করে। এরপর তো ওকে আটকাতে না পেরে বেঁধে রেখেছি। কথাটা বলে মুমিন অঝরে কান্না করতে থাকে আর বলেন, আপনি কিছু করেন না চাচা? আমার মেয়েটাকে হারিয়েছি, আমার ছেলেটাকেও যদি হারাই তাহলে আমাদের আর কেউ থাকবে না, বাড়িটা শূন্য হয়ে যাবে। মুমিনের কান্না দেখে সালাম দাদু বললেন, কান্না করিস না, আমি দেখছি কি করা যায়। কথাটা বলে সালাম দাদু সেই বাচ্চা ছেলেটার সামনে গিয়ে বসলেন। বসে দোয়া পরে ছেলেটার দিকে ফু দিতে লাগলেন। এভাবে কিছুক্ষণ যাবার পর হঠাৎ করে সেই জিনটা অদৃশ্যভাবে এসে সালাম দাদুর বুকে আঘাত করে ফেলে দেন।
সালাম দাদুকে আঘাত করে ফেলে দেওয়ার পর বৃত্তের ভিতরে থাকা সেই বাচ্চাটার শরীরে প্রবেশ করেন সেই জিন। সেই জিনটা বাচ্চাটার শরীরে ভর করার সাথে সাথে বাচ্চাটার জ্ঞান ফিরে আসে, আর বাচ্চাটা বৃত্তের ভেতরে বসে পড়ে। ওদিকে জিনের আঘাতে সালাম দাদু পড়ে যাওয়ায় আমি ওনাকে ধরে তুলে বসাই। তখন সালাম দাদু বলেন, নিশাত ছাড় আমাকে। এই বলে সালাম দাদু সেই বাচ্চাটার সামনে গিয়ে বসে। তখন সেই বাচ্চার শরীর থেকে জিনটা বলে ওঠেন, কিরে কবিরাজ, বুকের মধ্যে আঘাতটা কেমন লাগলো? আর কি আঘাত খাবার ইচ্ছা আছে? যদি না থাকে তো এখান থেকে সোজা বাড়িতে চলে যা, আমি বাচ্চাটাকে নিয়ে যাব। বাচ্চাটার শরীর থেকে জিনটার কথায় সালাম দাদু মুমিনকে বললেন, মুমিন একটা কাচের বোতল দে তো। সালাম দাদুর কথায় মুমিন একটা কাচের বোতল সালাম দাদুর হাতে এনে দেওয়ার সাথে সাথে বাচ্চার ভেতর থেকে জিনটা বললেন, কবিরাজ সাবধান, আমাকে কিন্তু চিনিস না তুই। তোকে আঘাত করার পর তুইও আমাকে বন্দি করার চিন্তা করছিস। জিনটার কথায় সালাম দাদু বললেন, তোকে বন্দি করার চেষ্টা করছে কে বলল? তোকে তো সরাসরি বন্দি করেছে। তুই পারলে যত চিৎকার করার কর, যত ক্ষমতা দেখার দেখা। কথাটা বলেই সালাম দাদু দোয়া পরে বোতলটাতে ফু দিতে লাগলেন। এমন সময় সে জিন বললেন, কবিরাজ বন্ধ কর, সব বন্ধ কর। আমার কিছু হলে আমার স্ত্রী তোকে ছাড়বে না। আমার স্ত্রী আমার থেকে অনেক শক্তিশালী। তোর কত বড় শক্তি ও ক্ষমতা আমার স্ত্রীকে এখানে হাজির করে দেখা। তুই যদি আমার স্ত্রীকে এখানে হাজির করতে পারিস তাহলে ভাববো তুই বড় কবিরাজ, আর আমার স্ত্রীকে এখানে হাজির করতে না পারলে ভাববো তুই পিঁপড়া। তখন চলে যাবে এখান থেকে। সবার সামনে এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়ায় সালাম দাদু বলেন, ঠিক আছে, তোর স্ত্রীকে হাজির করিয়ে তোর সাথে ওকে বন্দি করিয়ে দেখবো, অপেক্ষা কর। কথাটা বলে সালাম দাদু চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন, আর মাঝে মধ্যে হাততালি দিতে লাগলেন। এভাবে চলে গেল বেশ কিছুদিন, কিন্তু সেই জিনের স্ত্রী হাজির হলেন না। এটা দেখে বাচ্চাটার শরীরে থাকা জিনটা হাসতে হাসতে বললেন, কবিরাজ তুই যত চেষ্টা করিস আমার স্ত্রীকে হাজির করতে পারবি না। ও একটা ভয়ঙ্কর শক্তিশালী পরী, যাদেরকে তোরা ডাইনি বলিস। আমার স্ত্রী একজন ডাইনি, ওকে তুই হাজির করতে পারবি না। ওই জিনটার কথায় সালাম দাদু বললেন, পারি কিনা দেখ। কথাটা বলে সালাম দাদু মমিনকে বললেন, মমিন আমাকে একটা প্লেটে করে কিছুটা ভাত রান্না করা চাল নিয়ে এসে দিত। দাদুর কথায় মমিন তাই করলেন। দাদুকে কিছু চাল এনে দেয়ায় সালাম দাদু প্লেটে থাকা চাল নাড়াচাড়া করতে লাগলেন আর বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন। সালাম দাদু দোয়া পড়ছে, এদিকে সব অপেক্ষা করছে কি হয় কি হয়। এভাবে প্রায় 1 ঘন্টা চলে গেলেন। 1 ঘন্টা পর সালাম দাদুই জয় হলো। সালাম দাদুর ডাকে সেই জিনটার স্ত্রী ঝড়ের গতিতে নিজের সশরীরে সেই গোল বৃত্তের মধ্যে এসে দাঁড়ালেন। সেই ডাইনি আসে আশেপাশের অনেকে ভয় পেয়ে গুটিসুটি হয়ে বসে রইলেন। আমরা সবাই দেখলাম সে ডাইনি আসছে ঠিকই, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। তার মুখে কালো ঘোমটা দেয়া। ডাইনি হাজির হওয়ায় সালাম দাদু বাচ্চাটার শরীরে থাকা জিনটাকে বললেন, কিরে কি হলো? তোর নাকি শক্তিশালী ডাইনি বউ, আমি নাকি হাজির করতে পারবো না? আমি তো হাজির করেই ছাড়লাম, এখন তোদের দুজনকে একেবারে বন্দি করব। দাদুর কথায় সে জিনটা বলল, কবিরাজ আমি বুঝতে পারছি তোর শক্তি অনেক, তুই আমাদের ছেড়ে দে, আমরা এখান থেকে চলে যাব। মুমিনের ছেলের আর কোনো সমস্যা করব না। জিনের কথায় সালাম দাদু এবার হাসতে হাসতে বলল, না না, তোদের তো ছাড়বো না, আমি তোদের বন্দি করেই ছাড়ব। তখন জিনটা অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু সালাম দাদু ওদের ছাড়বে না, বন্দি করেই ছাড়বে। এই ভেবে সালাম দাদু দোয়া পড়তে লাগলেন আর বোতলের মুখ খুললেন। সালাম দাদু বোতলের মুখ খুলে ওদের বন্দি করবেন, এমন সময় বৃত্তের ভেতরে থাকা জিনের স্ত্রী সেই ডাইনি তার মুখ থেকে ঘোমটা সরালেন। সে ডাইনি তার মুখ থেকে ঘোমটা সরাতেই সালাম দাদু অবাক হয়ে সেই ডাইনির দিকে তাকিয়ে রইলেন। সে ডাইনিও সালাম দাদুর দিকে তাকিয়ে আছে। সে ডাইনির দিকে তাকিয়ে সালাম দাদু বললেন, ইলমা তুমি? এই কথাটা বলে সালাম দাদু সেই বাচ্চাটার শরীর থাকা জিনটাকে বোতলবন্দি করলেন আর সেই ডাইনিকে সেখান থেকে মুক্ত করে দিলেন। ডাইনিকে মুক্ত করে দেয়ায় ডাইনি চলে যান। এদিকে সালাম দাদু তখন মুমিনকে বলেন, মুমিন আমি জিনকে বন্দি করেছি, এখন থেকে আশা করি আল্লাহর রহমতে তোমার ছেলেটা সুস্থ হয়ে যাবে। আমি এখন আসি কেমন? কথাটা বলে সালাম দাদু আমাকে বললেন, নিশাত চল বাড়িতে যাবি না? দাদুর কথা আমিও সালাম দাদু বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির দিকে যাওয়ার সময় আমি খেয়াল করলাম সালাম দাদুর চোখে পানি। আমি সালাম দাদুর চোখে পানি দেখে বুঝিনি
কেন উনি কান্না করছেন? কেনই বা ওই ডাইনিকে দেখে অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল? দাদুর মন খারাপ দেখে তখন আমি কিছু বলিনি। আমিও দাদু গল্প করতে করতে আমার বাড়ির কাছে গেলাম। আমি বাড়ির কাছে যাবার পর দাদুকে বললাম, দাদু চলো আমার বাড়িতে, চলো রাত্রে খাবার খেয়ে যাবে। আমার কথা জবাবে দাদু বললেন, না রে, আজকে যাব না, তুই বাড়িতে যা, অন্য একদিন আসবো। তোর বউ আয়শা পরি কেমন আছে? ওর শরীর ভালো? দাদুর কথায় বললাম, হ্যাঁ দাদু, আয়শা পরি আল্লাহর রহমতে ভালো সুস্থ আছে। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে, তাহলে বাড়িতে যা। এই বলে সালাম দাদু চলে গেলেন। উনি বাড়িতে দিকে যাওয়ায় আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাবার পর মা বললেন, কিরে কোথায় গিয়েছিলি? তোর বাবা তোর কথা জিজ্ঞাসা করছিল। মায়ের কথা আমি বললাম, মা, মুমিন চাচার বাড়িতে গিয়েছিলাম, ওনার ছোট ছেলেটাকে জিনে ধরেছে তো সেটা ছাড়ানো দেখতে। আমার কথায় মা বললেন, ও যা, হাত মুখ ধুয়ে বৌমাকে নিয়ে খেতে আয়। মায়ের কথা মতো তাই করলাম। হাত মুখ ধুয়ে এসে সবাই মিলে খাবার খেতে লাগলাম। খাবার সময় বাবা আমার বউ আয়শা পরীকে বললেন, বৌমা, আল্লাহ দেয় তোমার পেটে বাচ্চা, যতদিন না বাচ্চা হয় তুমি একটু সাবধানে থাকো, কেমন? বাবার কথা আয়শা পরি বললেন, ঠিক আছে বাবা। কথাটা বলে আয়শাও আমি খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে যাবার পর আয়শা আমি গল্প করছি, গল্প করার এক ফাঁকে আমি আয়শাকে সালাম দাদুর বিষয় সব খুলে বললাম। আমি আয়শাকে বললাম, জানো আয়শা, আমি সালাম দাদুর সাথে অনেক ঘুরেছি, অনেক জিনপুরি ছাড়ানো দেখেছি, কিন্তু আজকের ঘটনাটা অন্যরকম ছিল। আমি না কখনো সালাম দাদুকে কান্না করতে দেখিনি কোনো জিনপরীকে দেখে সালাম দাদুকে অবাক হতে। আজকে ওই ইলমা ডাইনিকে দেখে সালাম দাদু অবাক হয়েছেন, এমনকি বাড়ি ফেরার সময় কান্না করেছেন। আমার কথা আয়শা বললেন, তাই নাকি? বিষয়টা তো অন্যরকম মনে হচ্ছে। আচ্ছা, ওই পরীটা মানে ডাইনির নামটা কি বললে? ইলমা? হ্যাঁ। তখন সালাম দাদু বলেছেন ওর নাম ইলমা। আমার কথা আয়শা বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এই বলে বাতাসে মিশে গেলেন আয়শা পরী। আয়শা পরী খোঁজ নিতে চলে গেছে। এই সুযোগে যারা আয়শা পরীর বিষয়ে জানেন না তাদের আয়শা পরীর বিষয়ে বলি। আমি নিশাদ, আয়শা পরী আমার বউ, আর সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। গল্পটা সামনে শুনতে থাকুন, সব জানতে পারবেন। যাই হোক, আয়শা পরী চলে যাবার পর আমি অপেক্ষা করতে থাকি। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর আয়শা আবারও ফিরে আসলেন। আয়শা এসে বললেন, নিশাদ, আমি ইলমাপুরীর বিষয়ে খোঁজ নিলাম। ওর বিষয়ে গভীরে গিয়ে খোঁজ নেইনি, তবে যেটা জানার সেটা জেনে গেছি। আয়শার কথা আমি বললাম, কি জানতে পারছো তুমি? তখন আয়শা বললেন, ওই ইলমা ডাইনি সালাম দাদুর ভালোবাসা ছিলেন। আজ থেকে প্রায় 20 থেকে 30 বছর আগের ঘটনা। ইলমা ও সালাম দাদুর একটা মজার ঘটনা আছে। ইলমা ডাইনির সাথে সালাম দাদুর কিভাবে পরিচয় হলো, কিভাবে ভালোবাসা হলো, এসব আমি না, তুমি কাল সালাম দাদুর মুখ থেকে শুনবা। শুধু তুমি না, আমিও যাবো তোমার সাথে, কারণ সালাম দাদুর কাহিনীটা অন্যরকম, যেখানে ভালোবাসা ও কষ্টর কাহিনী আছে। কাল দাদুর মুখ থেকে সব শুনে বুঝতে পারবা। আয়শার কথা অবাক হয়ে বললাম, কি বলো? তাহলে ওই ইলমা ডাইনি সালাম দাদুর ভালোবাসা ছিল? তা তো বলি, দাদু ওকে দেখে অবাক হলো কেন? আমার মনে হয় বড় কোনো ঘটনা আছে। হ্যাঁ, ঠিক বলেছ। কালকে সালাম দাদুর বাড়িতে যাবা আর দাদুকে বলবা সব ঘটনা যেন খুলে বলে। তুমি বললে, আয়শা, আশা করি দাদু তোমাকে সব খুলে বলবে। আয়শার কথা আমি বললাম, ঠিক আছে। এই বলে দুজনে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে খাবার খেয়ে আমি চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে যাওয়ায় উনি আমাকে দেখে বললেন, আরে নিশাদ, তুই সকালবেলা আমার বাড়িতে? আয় বস, খাবার খাই, বস, এখানে বস। দাদুর কথা আমি বললাম, না দাদু, আমি খেয়ে আসলাম, তুমি খাও। খেয়ে এসেছিস, তা আমার কাছে আসলি কেন? সেটা তো বললি না। এমনি আসছিস নাকি কিছু বলবি? দাদুর কথা আমি বললাম, দাদু, ঘটনা শুনতে আসছি। ঘটনা? কি ঘটনা? দাদুর কথা আমি বললাম, তোমার আর ইলমা ডাইনির ঘটনা। আরে কি বলিস, আমার আর ইলমা ডাইনির আবার কি ঘটনা? কোনো ঘটনাই তো নেই। দাদুর কথায় মোনার দিকে তাকিয়ে বললাম, তুমি কি বলবা নাকি দাদিকে ডাক দিয়ে বলবি ইলমার কথা? কথাটা বলে দাদিকে ডাকতে যাবে এমন সময় সালাম দাদু বললেন, এই কি করিস, চুপ কর, আমি খাবারটা খেয়ে বলছি, চুপ কর বাপ। দাদুর কথায় আমি চুপ করে রইলাম। তখন দাদু খাবার খেতে লাগলেন। খাবার শেষে দাদু বললেন, চল আমার সাথে। এই বলে বাড়ির পাশে একটা পুকুর পাড়ে গিয়ে বসলাম। সেখানে যাবার পর সালাম দাদু বললেন, আচ্ছা, আমি যে ইলমাকে ভালোবাসতাম এটা তোকে কে বলল? তুই কই থেকে পেলি এই খবর? দাদুর কথা আমি আয়শার কথা বললাম যে আয়শা আমাকে সব বলেছে। আয়শা আমাকে বলেছে, ইলমা তুমি দুজনকে ভালোবাসতে,
তোমাদের ভালোবাসা কিভাবে হলো, কিভাবে পরিচয় হলো, এসব বলো। তখন সালাম দাদু বললেন, এসব কথা তো আমি কখনো কাউকে বলিনি, তুই যেহেতু বারবার শুনতে চাইছিস আমি বলি। দাদুর কথায় তখন আয়েশা আমার পাশে এসে বসে বললেন, দাদু আপনার করুণ ইতিহাস আমি শুনব। আমার কথা সালাম দাদু বলতে শুরু করলেন। দাদু বললেন, ঘটনাটা আজ থেকে 30 বছর আগে। আমি তখন তোর মতো যুবক ছেলে। আমার বাবা ছিলেন একজন কবিরাজ। আমার বাবা আমার মতনই বিভিন্ন জায়গায় গিয়ে কবিরাজি করতেন। তেমনি একদিন একটা ভালো কাজের মধ্যে পরিচয় হয় বড় বাবা জিনের। বড় বাবা জিন বাবার বন্ধু, আবার ওস্তাদও বলতে পারিস। বড় বাবা জিনের সাহায্যে বাবা অনেক কাজ করত, কিন্তু বড় বাবা জিন যে একবারে বাবার সাথে সবসময় থাকতো তেমন না। বড় বাবা জিন বাবার কাছে মাঝে মাঝে আসতো। একদিন পাশের গ্রামে আমার বাবা একজন মেয়ে জিনের হাত ছাড়াতে যায়। সেই মেয়েটার শরীরে 5টা জিন ভর করেছিল। বাবা সেখানে যাবার পর সেই মেয়েটার শরীরে থাকা জিনগুলো বাবাকে নানাভাবে ভয় হুমকি দিতে থাকে। ওদের কথা হুমকিতে বাবা ভয় না পেয়ে ওদের সবাইকে বন্দি করতে যায়। কিন্তু তখন বাবা বুঝতে পারেন ওই 5 জন জিনের মাঝে একজন ভালো জিন আছে। বাবা বিষয়টা বুঝতে পেরে সে ভালো জিনটাকে ছেড়ে দেন আর বাকি 4টা জিনকে বন্দি করেন। বাবা সেই 4টা জিনকে বন্দি করার পর বাড়ির দিকে আসতে থাকেন। এমন সময় ওই যে ভালো জিনটা, যাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ আগে সেই জিনটা আসে বাবার সামনে। জিনটা এসে বাবাকে বলেন, কবিরা সাহেব আপনি তো অনেক ভালো মানুষ, আপনি আমাকে বন্দি না করে ছেড়ে দিলেন। তখন বাবা বললেন, দেখুন আমি খারাপ জিনদের বন্দি করে ভালো জিনদের না, আপনাদের 5 জনের মধ্যে আপনি ভালো তাই আপনাকে ছেড়ে দিলাম। বাবার কথার জবাবে জিনটা বললেন, আসলে 5 জন একটা গ্রুপ, আমরা একসাথে চলাফেরা করি ঠিক আছে, কিন্তু আমি ওদের মতো না। আমি মানা করছিলাম ওই মেয়েটাকে না ধরতে, কিন্তু ওরা আমার কথা শুনলো না। বাধ্য হয়ে মেয়েটাকে ধরতে গিয়ে বন্দি হলো সবাই। আপনাকে মন থেকে অনেক ধন্যবাদ, আপনার এই উপকার আমি মনে রাখব। আপনার এই ব্যবহারে আমি এতটাই খুশি যে আমি চাই আপনি আমার বন্ধু হয়ে থাকুন। আপনি কবিরাজি করেন, আমি আপনাকে সাহায্য করব। তখন সেই জিনের কথায় বাবা বললেন, ঠিক আছে। এরপর থেকে সে জিনটার সাথে বাবার বন্ধুত্ব হয়ে যায়। যে জিনটার সাথে বাবার বন্ধুত্ব হলো, উনি কে জানিস? উনি হলেন ইলমাপুরীর বাবা। নিশাত, ইলমা ডানি না, ও একটা পরী। ইলমার বাবার সাথে আমার বাবার বন্ধুত্ব হওয়ার পর ওনারা আমাদের বাড়িতে ঘুরতে আসতো। আমরাও জিন রাজ্যে ঘুরতে যেতাম। এভাবে 2 পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক হয়। আর তখনই পরিচয় হয় আমারও ইলমাপুরীর। ইলমার সাথে আমার পরিচয় হবার পর একদিন ইলমা বলেন, তোমার নাম আব্দুল সালাম তাই না? ইলমার কথা জবাবে আমি বলি, হ্যাঁ। তোমার নাম ইলমা? আমার কথায়ও মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। এরপর ইলমা আমাকে বলেন, তোমার আমার বাবা ভালো বন্ধু, ওদের মতো আমরা অনেক ভালো বন্ধু। তুমি কি আমার সাথে জিন রাজ্যে যাবে? আমি তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘোরাবো। ইলমাপুরীর কথা আমি বললাম, ঠিক আছে চলো। এরপর ইলমা আমাকে নিয়ে জিন রাজ্যের নানান জায়গায় ঘুরছেন আর মুগ্ধ হয়ে দেখছি। এভাবে কাটতে থাকি দিন। এভাবে বেশ কিছুদিন চলে যাবার পর ইলমা আমার মাঝে ভালো লাগা সৃষ্টি হয়। আমি ইলমা একে অপরকে ভালোবেসে ফেলি। ওদিকে আমি ইলমার সবসময় একসাথে ঘুরতাম বলে ইলমার বাবাও আমার বাবা বলাবলি করেন। তাদের বন্ধুত্ব ধরে রাখতে আমার ইলমার বিয়ে করাবেন, এরকম একটা ইচ্ছা নিয়ে কাটতে থাকি দিন। একদিন আমার বাবা একজন জিনে ধরা রোগীকে দেখতে যান। সেখানে যাবার পর বাবা রোগীটাকে দেখে বুঝতে পারেন একে যে জিনটা ধরেছে ও একটা ভয়ঙ্কর শক্তিশালী জিন। বাবা বিষয়টা বুঝতে পেরে ইলমার বাবাকে ডাকেন। বাবা ডাকি ইলমার বাবা আসলে বাবা বলেন, বন্ধু এই মহিলাটাকে যে জিনে ধরেছে ও ইফরিত গোত্রের একটা ভয়ঙ্কর জিন। ও যেমন শক্তিশালী তেমন ওর জেদ। এই মহিলাটাকে কোনোভাবেই ছাড়বে না। কিন্তু মহিলার ছোট 2টা বাচ্চা আছে, ওগুলোকে দেখে খারাপ লাগছে। এখন কি করব ভেবে পাচ্ছি না। বাবার কথা ইলমার বাবা বললেন, বন্ধু তুমি রুকিয়া করে সে জিনটাকে হাজির করো, আমি দেখি কি করা যায়, আমি ওর সাথে যুদ্ধ করব। ইলমার বাবার কথায় আমার বাবা বললেন, তুমি কি পারবা ওই শক্তিশালী জিনটার সাথে? যদি তোমার কিছু হয়ে যায়, বেশি ঝামেলা হলে বলো, আমি এখান থেকে চলে যাই, ও রোগী দেখবে না। বাবার কথা ইলমার বাবা বলেন, মহিলাটার বাচ্চা আছে, বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আমার ওই জিনটার মুখোমুখি হতে হবে, এতে আমার যা হয় হবে। তুমি রুকিয়া শুরু করো আর ওই জিনটাকে হাজির করো। ইলমার বাবার কথায় সাহস পেয়ে বাবা রুকিয়া করে সে জিনটাকে হাজির করার চেষ্টা করে, কিন্তু সে জিনটা হাজির হয় না। জিনটা হাজির না হওয়ায় ইলমাপুরীর বাবা ওই জিনটাকে ধরে নিয়ে আসতে যান।
আর তখনই সেই জিনটা ইলমাপুরীর বাবার উপর আক্রমণ করে। শুরু হয় দুইজনের মধ্যে তুমুল যুদ্ধ। ওদের যুদ্ধের বেশ কিছুক্ষণ চলার পর ওই জিনটা ইলমার বাবাকে মেরে ফেললেন। সে জিনটা ইলমার বাবাকে মেরে ফেলার পর ইলমা, আমি, আমার বাবা সবাই অনেকই কষ্ট পাই। ইলমা অনেক কান্না করে। ইলমার বাবা মারা যাওয়ায় ইলমা বাবাকেও একটু দোষারোপ করেন। ইলমা মনে করেন বাবা সেই জিনে ধরা রোগীর বাড়িতে না গেলে তার বাবা ওই জিনটার সাথে যুদ্ধ জড়াতো না আর মরতো না। ইলমার বাবা মারা যাওয়া ইলমা আমার বাবা ঠিক করেন ওই জিনটার কঠিন বিচার করবেন। ইলমা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবেন। ইলমার কথায় বাবা বললেন, তাই হবে, এখন কি করব? বাবার কথা ইলমা বললেন, আমার বাবা ওর সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, তাই আমি ওর সাথে যুদ্ধ করে ওকে মারব। আপনি রুকিয়া করে ওকে হাজির করুন। আপনি ফাঁকা জায়গায় গিয়ে রুকিয়া করবেন, যেখানে কোনো মানুষ থাকবে না। ইলমার কথায় বাবা বললেন, ঠিক আছে, তাই হবে। আমি আমার জীবনে জানার সমস্ত বিদ্যা দিয়ে ইফরিত জিনটাকে হাজির করব। এরপর তোমার সাহায্যে ওকে মেরে ফেলব। এদিকে আমি এই কথাটা শোনার পর ইলমাকে নিয়ে একা কোথাও যাই। একা কোথাও গিয়ে ইলমাকে বলি, ইলমা, এটা কি করছো? বাদ দাও, ভুলে যাও এসব। ওই ইফরিত জিনটা তোমার বাবাকে মেরে ফেলেছে, তাই আমার বাবাও তুমি প্রতিশোধ নিতে চাচ্ছ। প্রতিশোধ নিতে গিয়ে যদি বাবারও তোমার কিছু হয়, আমি তোমাকে অনেক ভালোবাসি ইলমা, আমরা বিয়ে করব। আমার কথা ইলমা বললেন, সালাম, আমি তোমাকে ভালোবাসি, আমরা বিয়ে করব। তার আগে আমার বাবার হত্যার প্রতিশোধ নিব। তুমি আমাদের জন্য দোয়া করো। আমরা আজকে রাতে সেই ইফরিত জিনটাকে হাজির করব। ইলমার কথা আমি আবারও মানা করলে ও শোনেনি। সেদিন রাতে ইলমার কথা মতো বাবা একটা ফাঁকা জায়গায় যায়, সেখানে কোনো মানুষ যায় না। ওরকম একটা জায়গায় যাবার পর বাবা ইফরিত জিনটাকে হাজির করার চেষ্টা করেন। এই কথাটা বলার পর সালাম দাদু অঝরে কান্না করতে থাকে। সালাম দাদুর কান্না দেখে আমি বলি, তারপর কি হলো দাদু? তোমার বাবা ওই ইলমাপুরী কি ওই ইফরিত জিনটাকে হাজির করে ওকে মেরে ফেলতে পেরেছে? আমার কথা জবাবে সালাম দাদু কান্না জড়িত কণ্ঠে বললেন, না, উল্টো সেই ইফরিত জিনটার হাতে আমার বাবা মারা গেছে। আমার বাবাকে সেই রাতে আমি ফাঁকা জায়গায় লাশ পাই। বাবার লাশ পাই অনেক কান্না করি এবং অনেক ভেঙে পড়ি। বাবা মারা যাওয়ার পরদিন আমি ইলমাকে স্মরণ করি, কিন্তু ইলমাও আমার কাছে আসে না। আমি ইলমাকে অনেক ডেকেছি, কিন্তু ওর কোনো খোঁজ পাইনি। ইলমা আমার কাছে না আসায় আমি ভেবে নিয়েছি বাবার মতো ওকেও মেরে ফেলেছে সেই ইফরিত জিন। আমি ইলমার জন্য একদিন না, 2 দিন না, 10টা বছর অপেক্ষা করেছি, কিন্তু ইলমা আমার কাছে আর ফিরে আসেনি। বাবা যখন কবিরাজি করতো তখন বাবা আমাকে কবিরাজি শিখিয়েছে। এই 10 বছরে আমি আরও কবিরাজি বিদ্যা শিখেছি। বড় বাবা জিনের কাছে অনেক শিক্ষা নিয়েছি। আমি যখন পরিপূর্ণ কবিরাজ হলাম, তখন বড় বাবা জিনের সাহায্যে আমি ওই ইফরিত জিনটাকে হাজির করে ওকে মেরে ফেলি। আমার বাবাকে মেরেছে। আমি যেদিন ওই ইফরিত জিনটাকে মেরে ফেলি তখনও আমার কাছে মাফ চেয়েছে, আমাকে কিছু বলতে চেয়েছে, কিন্তু আমি ওর কোনো কথা না শুনে ওকে মেরে ফেলি। নিশাত, আমি জানি আমার বাবার মতো ইলমাও মারা গেছে। আমি বড় বাবা জিনকেও বলেছি ইলমার কোনো খোঁজ খবর দিতে পারবেন কিনা, কিন্তু বড় বাবা জিন বলেন না, উনি ইলমার কোনো খোঁজ পান না। ইলমার জন্য 10 বছর অপেক্ষা করার পর আমি বিয়ে করি। আমি বিয়ে করার পর আজ 30 বছর হয়ে গেল। 30 বছর পর আজ আমি ইলমাকে দেখলাম। ভাবতে পারিস ওকে দেখে আমার মনের অবস্থা কেমন হয়েছিল? আমি তখন সবার সামনে ইলমার সাথে তেমন কথা বলতে পারিনি। তাই ওর স্বামীকে বন্দি করে ইলমাকে ছেড়ে দিয়েছি যেন ইলমা আমার কাছে আসে। আমি বুঝতে পারছি না ইলমা বেঁচে আছে কিভাবে। বড় বাবা জিন তো ওর কোনো খোঁজ পাইনি। সালাম দাদুর কথা আয়েশাপুরী বললেন, দাদু, আপনার এই করুণ ইতিহাস শুনে খারাপ লাগলো। আপনার বাবার জন্য অনেক খারাপ লাগলো, কিন্তু দাদু, আমার মনে হয় এখানে কোনো অজানা গল্প আছে। আপনিও নিশাদ এখানে অপেক্ষা করুন, আমি ইলমার বিষয়ে খোঁজ খবর নিয়ে আসি। আয়েশার কথা আমিও সালাম দাদু অপেক্ষা করতে লাগলাম। ওদিকে বেশ কিছুক্ষণ পর আয়েশাপুরীর খোঁজ খবর নিয়ে ফিরে আসলেন। আয়েশাপুরী ফিরে আসায় সালাম দাদু বললেন, আয়েশা, তুমি কিছু জানতে পারলে কি? সালাম দাদুর কথার জবাবে আয়েশা বললেন, হ্যাঁ দাদু, আমি যা জেনেছি সেটা শুনে ঠিক থাকতে পারবেন তো? ইলমার বিষয়ে এমন তথ্য আমি নিয়েছি যেটা সিনেমাকেও হার মানাবে। আয়েশার কথায় সালাম দাদু উঠে দাঁড়িয়ে বলল, মানে আয়েশা, তুমি কি জানতে পারছো, বলো আমাকে। তখন আয়েশা বললেন, দাদু, আপনার নায়িকা, আপনি যাকে জীবনের থেকে বেশি ভালোবাসেন, যাকে বিয়ে করার স্বপ্ন দেখতেন, আপনার সেই ইলমাপুরী আপনাকে ধোঁকা দিয়েছে। পরীর ধোঁকা আপনি খেয়েছেন দাদু। আপনার এই গল্পে ইলমাপুরী আসলে দোষী। আয়েশার কথায় সালাম দাদু অবাক হয়ে বললেন, মানে কি? আয়েশা, ইলমা অপরাধী মানে?
ইলমা কিভাবে ধোকা দিল? সালাম দাদুর কথার জবাবে আয়শা বললেন, দাদু, আপনার বাবাকে ওই ইফরিত জিনটা হত্যা করেনি। আপনার বাবাকে হত্যা করেছে ইলমাপুরি নিজেই। আয়শার কথায় সালাম দাদুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সালাম দাদু দাঁড়ানো থেকে বসে পড়ে বলল, কি বলো? ইলমা আমার বাবাকে হত্যা করেছে মানে? ইলমা তো আমার ভালোবাসা। আমার বাবাকে ওর বাবার মতো সম্মান করতো, মানতো। দাদুর কথা আয়শা বললেন, দাদু, আমি ভালোভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছি সত্যি তোমার বাবাকে মারছে ইলমাপুরি নিজে। আসলে ইলমাপুরির বাবা মারা যাওয়ার ইলমা তোমার বাবাকে দায়ী করে। ইলমা মনে করে তোমার বাবার জন্য ওর বাবা মারা গেছে। তোমার বাবার কারণে ওর বাবা মারা যাওয়ায় সেদিন ইলমাপুরি তোমার বাবাকে বলে ফাঁকা একটা কোথাও গিয়ে ওই ইফরিত জিনটাকে হাজির করতে। ইলমার কথায় সেদিন তোমার বাবা ফাঁকা কোথাও যাবার পর ইলমা তোমার বাবাকে হত্যা করে। আর সে নিজের ওপর এমন এক মায়া জাদুর কালো জাদু করে রাখে যার কারণে তোমার ওর বিষয় জানতে পারোনি। তোমার মনে করেছ ইলমাও তোমার বাবার মতো মারা গেছে। আয়শার কথায় সালাম দাদু কান্না করতে করতে বললেন, ধোকা? এত বড় ধোকা? ইলমাপুরি এত বড় ধোকা আমাকে দিতে পারছে? আমি কাকে ভালোবেসেছি, কাকে বিয়ে করার স্বপ্ন দেখেছি? এই বলে সালাম দাদু আমাকে আয়শাকে বললেন, তোমরা এখান থেকে একটু থাকো, আমি আসছি। এটা বলে সালাম দাদু বাড়িতে গেলেন আর ইলমাপুরীর স্বামীকে বন্দি করা বোতলটা নিয়ে আসলেন। সে বোতলটা নিয়ে এসে আমার আয়শার সামনে বোতলের মুখটা খুলে দিলেন। দাদু বোতলের মুখটা খুলে দেওয়ার সাথে সাথে ইলমাপুরীর স্বামী বোতল থেকে বের হলেন। ওই জিনটা বোতল থেকে বের হবার পর দাদু বললেন, তোমার স্ত্রী ইলমাকে ডাকো, ওর সাথে কথা বলবো। বেমানটাকে ডাক এখনই। সালাম দাদুর কথায় ইলমাপুরীর স্বামী ইলমাপুরীকে স্মরণ করলেও ইলমা সেখানে আসে না। তখন সালাম দাদু নিজে ইলমাপুরীকে হাজির করার চেষ্টা করেন, কিন্তু এতেও কোনো কাজ হলো না। দাদু চাইলে আয়শাপুরীকে দিয়ে ইলমাকে ধরে আনতে পারতেন, কিন্তু আয়শার পেটে বাচ্চা থাকার কারণে ওকে ঝামেলায় ফেললেন না। ইলমাপুরী সেখানে না আসায় সালাম দাদু ইলমার স্বামীকে বললেন, আজ থেকে 30 বছর আগে ইলমাপুরী আমার বাবাকে হত্যা করেছে। এটা সত্যি নাকি মিথ্যা? সালাম দাদুর কথা জবাবে ইলমাপুরীর স্বামী বললেন, আমি তো জানি না, আমি কিছু করিনি। ওই জিনটার কথা আয়শা বললেন, দাদু মিথ্যা কথা। ইলমাপুরী তোমার সাথে প্রেমের অভিনয় করেছে। আসলে ইলমা তোমাকে কখনো সত্যিকারের ভালোবাসেনি। ইলমা ভালোবাসছে একে, এরা ভালোবেসে বিয়ে করেছে। এই দুইটা অনেক খারাপ। আয়শার কথায় সালাম দাদু ইলমার স্বামীর শরীরে জমজমের পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ও ছটফট করতে লাগলো। হ্যাঁ, আমি জানি ইলমা আপনার বাবাকে হত্যা করেছে। আমি কিচ্ছু করিনি, আমার তো কোনো দোষ নেই। ওই জিনটার কথায় সালাম দাদুর মাথা এতটাই গরম হলেন যে ইলমাপুরীর ওপর রাগ করে ওর স্বামীকে ওখানেই মেরে ফেললেন। ইলমাপুরীর স্বামীকে মেরে ফেলার পর সালাম দাদু বললেন, একটাকে মেরেছি, এখন আসল শয়তান ইলমাকে মারব। ওকে যেভাবে হোক আমি ধরবই। আয়শা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সব তথ্য এনে দেওয়ার জন্য। তোমার জন্য আজ এত বছর পর আসল সত্যিটা জানতে পারলাম। দাদুর কথা আয়শা বলল, দাদু, আমি যখন নিষেধের মুখে তোমার কথা শুনলাম যে ইলমাপুরীকে দেখে তুমি কান্না করেছ, ওকে দেখে অবাক হয়েছ, তখন ইলমাও তোমার গল্পটা শোনার ইচ্ছা হয়েছিল। কিন্তু তোমার ইলমার গল্প শুনতে গিয়ে এত বড় ঘটনা সামনে আসবে ভাবতে পারিনি। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আমার সত্যিটা জানতে পেরেছি। মন খারাপ করবেন না দাদু, আপনি শান্ত হয়ে বাড়িতে যান, আমরাও বাড়িতে যাই। আয়শার কথায় দাদু বললেন, ঠিক আছে। এই বলে সালাম দাদু বাড়িতে চলে গেলেন। এদিকে আমিও আয়শাপুরী চলে গেলাম আমাদের বাড়িতে। বাড়িতে যাবার পর মা বললেন, কি নিশাদ, বৌমাকে নিয়ে কোথায় গিয়েছিলি? বৌমা অসুস্থ, এখন বাইরে যাওয়া ঠিক হবে না, বাড়িতে থাকতে হবে। মায়ের কথা আমি বললাম, মা, সালাম দাদুর বাড়িতে গিয়েছিলাম একটু, আর আয়শা এখন সাবধানে থাকে, কোনো চিন্তা করো না। আমার কথায় মা বললেন, ঠিক আছে, তুই গোসল করে দুপুরে খাবার খেয়ে নে, খাবার খেয়ে দোকানে যা, তোর বাবা বাড়িতে এসে খেয়ে যাবে। মায়ের কথা মতো আমি তাই করলাম। গোসল করে খাবার খেয়ে বাজারে গেলাম দোকানে। আমি দোকানে যাবার পর বাবাকে বললাম, বাবা যাও, বাড়িতে যাও, গিয়ে গোসল করে খাবার খেয়ে বিকালের দিকে এসো। আমার কথায় বাবা বললেন, নিশাদ, আজ তো বাড়িতে যেতে পারবো না, আমার একটা দাওয়াত আছে, ওখানে যাব খেতে। তুই কি যাবি দাওয়াতে? চল একসাথে যাই। না বাবা, আমি তো বাড়িতে খেয়ে আসলাম, তুমি যাও, আমি দোকানে আছি। আমার কথায় বাবা চলে গেলেন দাওয়াত খেতে। এদিকে তখন আমি দোকান করতে লাগলাম। বাবা দাওয়াতে যাবার পর সন্ধ্যার আগে ফিরে আসলে আমি বাড়িতে আসি। বাড়িতে এসে ঘরে গিয়ে আয়শাকে বললাম, আয়শা, তুমি কি কিছু খাবে, নিয়ে আসবো? আমার কথা আয়শা বললেন, না, কিছু খেলে তোমাকে বলবো। আয়শার কথা আমি কথা না বাড়িয়ে শুয়ে গল্প করতে লাগলাম। এভাবে রাত হওয়ায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। ওদিকে রাতে সালাম দাদুর কাছে ইলমাপুরী আসে।
ইলমা আসায় সালাম দাদু ঘর থেকে বাইরে বের হন। দাদু অনেক রেগে ছিলেন। দাদু বাইরে বের হয় ইলমাপুরি দাদুকে উদ্দেশ্য করে বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমি এটাও জানি তুমি সব সত্যিটা জেনে গেছো। আমাকে মাফ করে দাও সালাম কবিরাজ। আমি আমার বাবা মারা যাওয়ার জন্য তোমার বাবাকে দায়ী মনে করেছিলাম। রাগের মাথায় তোমার বাবাকে হত্যা করেছি। তোমার বাবাকে মেরে ফেলার পর তোমার কাছ থেকে দূরে সরে গেছি। তুমি আমাকে মাফ করে দাও। ইলমাপুরীর কথায় সালাম দাদু বললেন, তুমি একটা ধোঁকাবাজ, একটা মিথ্যাবাদী। তোমাকে ক্ষমা করব না। আমার সাথে ভালোবাসা অভিনয় করে আমাকে বাবাকেই মেরে ফেলেছ। আরে আমার বাবা তো তোমার বাবার সাথে বন্ধুত্বরত করতে যায়নি। তোমার বাবা ইচ্ছে করে আমার বাবার সাথে বন্ধুত্ব করেছে। আর সেদিন আমার বাবা তোমার বাবাকে বলেছিল ইফরিত জিনটার সাথে যুদ্ধ করতে পারবে কিনা, না পারলে বাবা জোর করবে না। তোমার বাবা ইচ্ছে করে ইফরিত জিনটার সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। এখানে আমার বাবার দোষ কোথায়? দাদুর কথা ইলমা বলল, সালাম আমি তো মাফ চাইলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি দয়া করে আমাকে মাফ করো। তখন দাদু আবারও বলল, ইলমা আমি অনেক কষ্ট পেয়েছি, আমি তোমাকে মাফ করব না। দাদুর এমন কথা ইলমা বললেন, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার বাবাকে মেরেছি। আজকে তুমি আমার স্বামীকে মেরে ফেলেছ। তুমি আমার স্বামীকে মেরেছ, তা তোমার উপর আমার কোনো রাগ নেই। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আর আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। ওর কথায় দাদু বললেন, শেষ ইচ্ছে? তোমার আবার শেষ ইচ্ছে কি? তখন ইলমাপুরি বললেন, আমার শেষ ইচ্ছে হচ্ছে আমার স্বামী জানাজা তুমি করাবে। আমি কেন তোমার স্বামী জানাজা করাবো? আমি পারবো না, তুমি চলে যাও। তখন ইলমা অনুরোধ করে বলে, সালাম কবিরাজ আমি জানি আমার ওপর তোমার অনেক অভিমান, অনেক রাগ আমার ওপর। আমি তোমার বাবাকে হত্যা করে অন্যায় করেছি। তুমি আমার স্বামীকে মেরে কি অন্যায় করনি বলো? আমাকে ভালো হবার সুযোগ দাও। তুমি আমার স্বামীর জানাজা করালে আমি শান্তি পাবো। আমি মনে করবো তুমি আমাকে মাফ করেছ। ইলমাপুরি ও দাদুর কথার মাঝে দাদি ঘর থেকে বেরিয়ে আসে। তখন ইলমাপুরি অদৃশ্য হয়ে যায়। ওদিকে তখন দাদি বলেন, কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলো, ঘুমাবে না? দাদির কথায় সালাম দাদু বললেন, তুমি ঘুমাও, আমি একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি, একটু পরে চলে আসবো। দাদুর কথায় দাদি তাই করলেন। উনি ঘরে গিয়ে শুয়ে পড়লেন। দাদি চলে যাওয়ায় ইলমাপুরি আবারও দাদুর সামনে আসলেন। তখন সালাম দাদু বললেন, তোমার স্বামী এখন কোথায়, কিভাবে যাব আমি বলো? তখন ইলমাপুরি বললেন, সালাম তুমি তোমার বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকের রাস্তা দিয়ে বেশ কিছু দূর যাবার পর দেখবে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ঘোড়া নেই। বুঝতে পারছো ওটা আমাদের জিন্দের গাড়ি। তো তুমি সেই ঘোড়ার গাড়িতে ওঠার পর কিছুক্ষণের মধ্যে ওটা তোমাকে একটা জায়গায় নামিয়ে দিবে, যেখানে আমার স্বামীর লাশ নিয়ে জিনের অপেক্ষা করছে। তো ইলমাপুরির কথায় সালাম দাদু আর দেরি না করে তার বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকের রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। এভাবে বেশ কিছুটা দূরে যাবার পর দেখলেন সত্যি একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। দাদু ঘোড়ার গাড়ির কাছে গিয়ে গাড়ি তুললেন, আর তখনই সেই ঘোড়ার গাড়িটা বাতাসে বেগে চলতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ পর সেই ঘোড়ার গাড়িটা এসে একটা জায়গায় থামলেন। সেখানে ঘোড়ার গাড়িটা থামার পর সালাম দাদু নেমে দেখলেন অন্যরকম একটা জায়গা, সেখানে অনেক জিনেরা দাঁড়িয়ে আছে। সালাম দাদু সেখানে যাবার পর সব জিনেরা দাদুর দিকে তাকালেন। তখন দাদু দেখলেন ইলমাপুরি পাশে দাঁড়িয়ে কান্না করছে। ইলমাকে দেখে দাদু কিছু না বলে সামনে গিয়ে গেলেন এবং জিনেদের দিকে। সামনে গিয়ে দেখলেন একটা লাশ রাখা। লাশটাকে সামনে রেখে জিনেরা দাঁড়িয়ে আছে। সালাম দাদু ওখানে যাওয়ায় একজন জিন দাদুকে বললেন সামনে যা দাঁড়িয়ে জানাজা শুরু করতে। ওই জিনটার কথায় সালাম দাদু তাই করলেন। সামনে দাঁড়িয়ে জানাজার কাজ শেষ করলেন। সালাম দাদু জানাজা করানোর পর চারজন জিন এসে সেই লাশের খাটিয়া ধরে একটা জায়গার দিকে যেতে লাগলেন। সে জিনদের সাথে সালাম দাদু সেখানে চলে গেলেন। সে জায়গায় যাবার পর সালাম দাদু দেখলেন দুটো কবর খোঁড়া সেখানে। দুটো কবর দেখে সালাম দাদু বেশ অবাক হলেন, কারণ মারা গেছে একজন ইলমাপুরীর স্বামী, তাহলে এখানে দুটো কবর কেন? দুটো কবর দেখে সালাম দাদু জিনদের জিজ্ঞাসা করলেন, এখানে দুটো কবর কেন? এখানে তো মারা গেছে একজন, আর একটা কবর দিয়ে কী হবে? আর কেউ মারা গেছে? সালাম দাদুর কথায় জিনেরা বললেন, না, আর একজন মারা যায়নি, তবে যাবে। তখন দাদু অবাক হয়ে বলে, মারা যায়নি যাবে মানে? কেউ মারা যাবে এটা আগে আপনারা জানেন কিভাবে? তখন জিনেরা সালাম দাদুর দিকে অবাক হয়ে বলে, আমরা জানি এখন যে মারা যাবে সেটার কেউ না, আপনি এখানে মারা যাবেন, আপনাকে মেরে ফেলা হবে। জিনদের এমন অদ্ভুত কথায় দাদু বললেন, কি আমাকে মেরে ফেলা হবে মানে? কে মারবে আমাকে? তখন ইলমাপুরি ওখানে এসে বলে, আমি মারব। ইলমাপুরির কথায় সালাম দাদু ইলমার দিকে তাকাতে দেখলেন ইলমা তার ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে।
ইলমার কথায় সালাম দাদু বললেন, ইলমা এসব কি বলো? তখন ইলমা বললেন, সালাম কবিরাজ, তুমি কি ভেবেছ আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? তুমি আমার স্বামীকে হত্যা করেছ। আমার স্বামীর লাশের সামনে রাখা আমি আমার স্বামীর লাশ কবরে রাখার আগেই তোমাকে কবরে পাঠাবো। তোমার বাবার কারণে আমার বাবা আজকে মারা গেছে। সে রাতে তোমার বাবাকে ভয়ঙ্করভাবে হত্যা করেছে আমি। আজ তুমি আমার স্বামীকে মারার কারণে তোমাকেও ভয়ঙ্করভাবে হত্যা করব। সালাম, তোমাকে আমি ছলে বলে এখানে নিয়ে এসেছি আমার স্বামী জানাজা করানোর জন্য। তোমাকে শেষ করে দেবার জন্য আমি নিয়ে এসেছি। এটা এমন একটা জায়গা যেখানে তোমার কবিরাজি কোনো বিদ্যা প্রয়োগ করতে পারবে না। ইলমা পরীর এরকম কথায় সালাম দাদু কান্নাজড়িত কণ্ঠে বললেন, তাহলে ভালো হলো না, আবারও ধোঁকা দিলে? তখন ইলমা বললেন, তোমাকে মারতে যদি ধোঁকা দিয়ে থাকি তাহলে ঠিকই করেছি। আমার স্বামীকে বন্দি করেছ, ভেবেছিলাম আমার স্বামীকে বন্দি করেছ আমাকে দেখার পর ছেড়ে দেবা, কিন্তু না, তুমি আমার বিষয়ে সত্যি জানার পর আমার স্বামীকে হত্যা করে ফেলেছ। এখন তোমাকে মারবো সালাম কবিরাজ, তোমাকে। কথাটা বলে ইলমা পরী সালাম দাদুকে আঘাত করতে যাবে এমন সময় সেখানে এসে উপস্থিত হন আয়শা পরী। আয়শা পরী সেখানে এসে বলেন, আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। দেখলে সালাম দাদু তোমার ভালোবাসা, তোমার ইলমা পরী তোমাকে আবারও ধোঁকা দিল। আয়শা পরীর কথায় ইলমা পরী বললেন, আয়শা পরী, তুই কেন এখানে? তুই চলে যা এখান থেকে, তোর সাথে ঝামেলা করতে চাই না, আমি শুধু সালাম কবিরাজের প্রাণ চাই। ইলমার কথায় আয়শা বললেন, ইলমা, আমি থাকতে সালাম দাদুর এক চুল পরিমাণ ক্ষতিও তুমি করতে পারবে না। আয়শাপুরীর কথায় ইলমাপুরী আদেশ করে সেখানে থাকা শত শত জিন আয়শাপুরীকে ঘিরে ধরলেন। আয়শাপুরীকে জিনেরা ঘিরে ধরে আয়শা বললেন, তোমরা কি আয়শাপুরীর বিষয় জানো না? জানো না আয়শাপুরীর ক্ষমতা সম্পর্কে? যদি নিজেদের জীবনের মায়া থাকে তো আমার ধারের কাছে কেউ এসো না, নইলে মারা পড়বে। আয়শার কথা ইলমা বললেন, আয়শাপুরী তোমার বাচ্চা পেটে, তুমি আমাদের সাথে ঝামেলা এসো না, নইলে তোমার সাথে সাথে তোমার পেটের বাচ্চাকেও শেষ করে দিব। ইলমাপুরীর এরকম কথা আয়শা রেগে গিয়ে বলল, আল্লাহ না চাইলে তোমরা আমার পেটের বাচ্চার কি ক্ষতি করতে পারবে বলো? তোমাদের শেষবারের মতো সুযোগ দিচ্ছি, সালাম দাদুকে আমার সাথে সাথে যেতে দাও। না, সালাম কবিরাজকে যেতে দিব না, ওকে এখানেই মেরে ফেলবো। ইলমাপুরী এরকম কথা আয়শা বললেন, মারা তো দূরের কথা, স্পর্শ করে দেখাও। আয়শার কথা ইলমাপুরী হাত ইশারা করে কয়েকটা জিন আয়শাপুরীর দিকে তেড়ে আসলেন, আর তখনই আয়শা ওদের সাথে যুদ্ধ করে 1 মিনিটের মধ্যে ওদের মেরে ফেললেন। কয়েকটা জিনকে মুহূর্তে মেরে ফেলায় বাকি জিনেরা ভয়ে আয়শার দিকে তাকিয়ে রইলেন। এমন সময় ইলমা সকল জিনদের বললেন আয়শাপুরীকে হামলা করতে, সব একসাথে যুদ্ধ করতে। ইলমাপুরীর আদেশে কিছু কিছু জিনেরা ভয়ে আয়শাপুরীর কাছে না আসলে অনেক জিন আশায় আয়শার দিকে তেড়ে আসে, আর তখনই সেখানে আসে বড় বাবা জিন। বড় বাবা জিন এসে আয়শাকে বলেন, আয়শা, তোমার পেটে বাচ্চা, তুমি থাকো, আমি ওদের দেখছি। কথাটা বলে বড় বাবা জিন ওই জিনেদের সাথে যুদ্ধ করতে লাগলেন আর ওদের হত্যা করতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ পর যখন কয়েকটা জিন মারা গেলেন তখন বাকি জিনেরা ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। সব জিনেরা পালিয়ে যাবার পর আয়শা বড় বাবা জিন ইলমার দিকে তাকাতে দেখেন ইলমা সেখানে নেই। ওই জিনদের সাথে ইলমা পরীও পালিয়ে গেছে সেখান থেকে। ইলমা পালানোর ফলে বড় বাবা জিন সালাম দাদুর কাছে এসে বললেন, সালাম, এই ইলমা পরী খুব খারাপ, ও মায়াজাদু সৃষ্টি করতে পারে, ও স্বামীর কাছে শিখেছে সব। ও নিজের ওপর এমন মায়াজাল সৃষ্টি করে রেখেছে যার ফলে 30 বছর আগে ওর বিষয়ে আমি কোনো খোঁজ পাইনি। ও তোমাকে ধোঁকা দিয়েছে, এখনও দিচ্ছে। আল্লাহ রহমত আয়শাপুরীর সঠিক সময় আসছে, না হলে ইলমা তোমাকে এখানে হত্যা করত। বড় বাবা জিনের কথায় সালাম দাদু কিছু বললেন না। তখন আয়শা বললেন, বড় বাবা, সালাম দাদুর মনের অবস্থা ভালো নেই, আপনি ওনাকে বাড়িতে নিয়ে যান। আয়শার কথা মতো বড় বাবা জিন তাই করলেন, সালাম দাদুকে বাড়িতে নিয়ে গেলেন। এদিকে আয়শাও চলে আসলেন বাড়িতে। আয়শা গভীর রাতে বাড়িতে আসে। আমি বললাম, আয়শা কোথায় গিয়েছিলে? কিছুক্ষণ আগে ঘুম ভেঙে যাওয়ায় দেখলাম তুমি নেই, তোমার পেটে বাচ্চা, তুমি কোথাও গেলে চিন্তা হয়, কোথায় গিয়েছিলে? আমার কথা আয়শা বললেন, ঘুমাও, কালকে সকালে শোনো। আয়শার কথায় আমি আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে খাবার খাওয়ার সময় আয়শা বললেন, রাতে শুনতে চেয়েছিলে না কোথায় গিয়েছিলাম? সালাম দাদু বিপদে ছিল, ইলমাপুরী দাদুকে ভুলিয়ে ভালিয়ে তার কাছে নিয়ে গিয়েছিল। কথাটা বলে আয়শা আমাকে সব ঘটনাটা খুলে বলল। সব শুনে আমি অবাক হয়ে বললাম, কি বলো, ইলমাপুরী আবারও দাদুকে ধোঁকা দিল? আমার কথা আয়শা মাথা নাড়িয়ে বলল, ইলমা অনেক খারাপ একটা পরী, ওর থেকে দূরে থাকাই ভালো। আল্লাহ রহমতে কাল সঠিক সময় সালাম দাদুর কাছে গিয়েছিলাম, না হলে ইলমা
দাদুকে হত্যা করত। আয়শার কথায় সালাম দাদুর জন্য চিন্তা হচ্ছিল, তাই খাবার শেষে আয়শাকে বললাম, আয়শা, আমি সালাম দাদুর বাড়িতে যাচ্ছি, দাদুর সাথে কথা বলে আসি। এই বলে আমি সালাম দাদুর বাড়িতে যাব, এমন সময় বাবা বললেন, নিশাত, আমার শরীরটা ভালো লাগছে না, তুই কি আজ একা দোকান করতে পারবি? বাবার এমন কথা শুনে আমি বললাম, হ্যাঁ বাবা, পারবো, কোনো সমস্যা নেই, তুমি বাড়িতে থাকো, আমি সারাদিন দোকান করে সন্ধ্যার দিকে বাড়িতে আসবো। এই বলে চলে গেলাম দোকানে। দোকানে যাবার পর সারাদিন দোকান বন্ধ করে সন্ধ্যার দিকে দোকান বন্ধ করে চিন্তা করলাম দাদুর বাড়িতে যাব। সকালে তো যেতে পারিনি, ভাবনা মতো দোকানটা বন্ধ করে সালাম দাদুর বাড়িতে চলে গেলাম। আমাকে দেখে তখন দাদু বললেন, নিশাত, তুই রাতের বেলা কোনো সমস্যা হয়েছে কি? দাদুর কথা আমি বললাম, না দাদু, সমস্যা না, গতকাল রাতে তোমার সাথে যা ঘটেছে সেটা শুনে তোমাকে দেখতে আসলাম। ইলমাপুরি এতটা খারাপ যে তোমাকে আবারও ধোঁকা দিল? আমার কথায় দাদু মন খারাপ করে বলল, ঠিক বলেছিস, আমি বারবার ধোঁকা খেলাম, আমি ইলমাপুরিকে ছাড়বো না, দেখে নিস। দাদুর কথা ওনাকে বললাম, যা করবা ভেবে চিন্তে করবা, আমি তো দোকান থেকে আসলাম তোমাকে দেখতে, এখন তাহলে বাড়িতে যাই, দিনের বেলা আবার আসবো। আমার কথায় দাদু বললেন, একটু অপেক্ষা কর, রাতের খাবার খেয়ে যা। না দাদু, আজকে খাবো না, আজ একটু অসুস্থ, সারাদিন বাড়িতে ছিলাম না, বাড়িতে যেতে হবে, কাল দেখা হবে তোমার সাথে। এই বলে আমি সালাম দাদুর বাড়ি থেকে আমার বাড়ি যেতে লাগলাম। এমন সময় মাঝ রাস্তা হঠাৎ করে আমাকে ঘিরে ধরল ইলমাপুরি ও তার সাথে থাকা কয়েকটা জিন। ইলমাপুরি আমার সামনে এসে বলল, কি রে আয়শাপুরীর স্বামী, তোর স্ত্রী আয়শাপুরীকে যতবার বলেছি আমাদের সাথে ঝামেলা না করতে, তো আয়শা আমাদের সাথে ঝামেলা জড়ালো। আমি সালাম কবিরাজকে কি করি ও বলার আগে আয়শার জন্য সালাম কবিরাজকে মারতে পারিনি, সালাম কবিরাজকে মারতে পারি না, তোকে মারবো। ইলমাপুরীর কথায় আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে গেলে ইলমাপুরী আমাকে আঘাত করে ফেলে দেন। এদিকে তখনই আয়শা ঝড়ের বেগে সেখানে আসে। আয়শা এসে ইলমাপুরীর সাথে থাকা জিনের মুহূর্তের মধ্যে মেরে ফেলে। সবাইকে মারার পর ইলমাপুরী পালাতে গেলে আয়শাকে ধরেন আর আঘাত করতে থাকেন। আয়শাপুরী ইলমাকে আঘাত করতে করতে আহত করে ফেলে রাখে। আয়শার আঘাতে ইলমা মারা যাবে এমন সময় ইলমা বললেন, আয়শা, আমাকে মাফ করে দাও, আমার একটা বাচ্চা আছে, ওর কথা চিন্তা করে হলেও মাফ করো আমাকে। ইলমাপুরীর এমন কথা আয়শা বললেন, তোকে ছেড়ে দিলে তুই কোনো না কোনো ঝামেলা করবি আমার বা সালাম দাদুর সাথে। আয়শার কথা ইলমা বললেন, না, আমি কথা দিলাম আমি কিছু করব না, আমি তোমাদের থেকে দূরে চলে যাব, আমার স্বামী নেই, আমি মারা গেলে আমার ছেলেটা কাকে নিয়ে বাঁচবে? তোমার পেটের বাচ্চা তো তোমার বাচ্চার কথা ভেবে হলেও ছেড়ে দাও আমাকে। ইলমার এমন ইমোশনাল কথা আয়শা বললেন, ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম, এরপর আমাদের সাথে কোনো রকম ঝামেলায় জড়ালে সেদিন তোকে ছাড়বো না। এই বলে আয়শা ইলমাকে ছেড়ে দেন। তখন ইলমাপুরী পালিয়ে যায় সেখান থেকে। ইলমা চলে যাবার পর আমিও আয়শাপুরী চলে যাই বাড়িতে। বাড়িতে যাবার পর মা বলে, নিশাত, সারাদিন দোকান করলি, একা একা সন্ধ্যা হলে বাড়িতে আসতি, রাত করে আসিস কেন? এখনো ছেলে মানুষ, আস্তে আস্তে কাজ করবি। মায়ের কথা আমি বললাম, সমস্যা নেই মা, আমি সব পারি। আচ্ছা, বাবার শরীর এখন কেমন? সকালে বললো শরীর নাকি খারাপ লাগছে। আমার কথায় মা বলল, এখন ভালো আছে, যা হাত মুখ ধুয়ে খেতে আয়। মায়ের কথায় আমি খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে আয়শা আমার গল্প করতে করতে ঘুমিয়ে গেলাম। এভাবে কেটে গেল আরও 3-4 মাস। এই 3-4 মাসে ইলমাপুরী আমাদের কাছে আসেনি। এদিকে 3-4 মাস চলে যাবার পর আয়শার অবস্থা একটু খারাপ হয়, কারণ বাচ্চা হবার সময় ঘনিয়ে আসছে। আল্লাহ দিলে কিছুদিন পর আয়শার বাচ্চা হবে। এমন সময় আমাদের সাথে শুরু হয় একটা ঘটনা। আমরা সবাই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করি। আমি, সালাম দাদু, এমনকি আয়শাপুরী নিজে। আয়শাপুরী দেখেন একটা জিঞ্জার রূপ, এমন যে তার শরীরে মানুষের মতো কিন্তু উপরে সাপের মতো, মানে বুক থেকে মানুষের মতো, আর মাথার জায়গায় সাপের মাথা, আর 2 হাতের জায়গায় 2টো সাপ। ভাবতে পারছেন কেমন ভয়ঙ্কর? ও সেই ভয়ঙ্কর জিনটা আয়শার স্বপ্নে এসে আয়শাকে বলে, আয়শাপুরী, মা হবি তাই না? কিন্তু আমি তো তোকে মা হতে দেব না, আমি তোর পেটের বাচ্চাকে কেটে নেব, ও হবে আমার খাদ্য। কচি বাচ্চা খেতে কি যে মজা! এই বলে সেই জিন ভয়ঙ্কর একটা হাসিতে চলে যায়। এদিকে আমি স্বপ্নে ওই জিনটাকে দেখি। সে জিনটা আমাকে বলেন, তোদের বাচ্চাকে নিয়েই যাব, তারপর তোদের সবার মৃত্যু হবে। এরকম একটা স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায় আমার। ওদিকে সালাম দাদু স্বপ্নে দেখেন ওই সাপরূপী ভয়ঙ্কর জিনটা দাদুকে বলছে, সালাম কবিরাজ, তোর বাবার মতো তোর ভয়ঙ্কর মৃত্যু হবে, তোর শরীরের সব রক্ত চুষে খাবো। এই বলে জিনটা চলে যায়। আয়শাপুরীও আমি এরকম স্বপ্ন দেখার পর আমি সকালে আয়শাকে বললে আয়শা অবাক হন। আয়শা বুঝতে পারেন বড় কোনো ঝামেলা হতে চলেছে।
বড় ঝামেলা হবে ভেবে সকালে খাবার খেয়ে আমিও আয়শা সালাম দাদুর বাড়িতে চলে গেলাম। সালাম দাদুর বাড়িতে যাবার পর দাদুকে স্বপ্নের কথা বললে দাদু বললেন উনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। উনিও তিনজনে একই রকম স্বপ্ন দেখা আয়শা বললেন দাদু বড় ঝামেলা মনে হয় হবে। আমার বাচ্চা হবার সময় হয়েছে, আমি এখন যুদ্ধ করতে পারবো না, তাই নিশ্চয়ই কেউ না কেউ শত্রুতা করতে আসছে। আপনি বড় বাবা জিনকে ডাকুন তো। আয়শা কথায় সালাম দাদু বড় বাবা জিনকে ডাকলেন। দাদু ডাকে বড় বাবা জিন আসলে আয়শাপুরের সব ঘটনা খুলে বললেন। আয়শা আরও বললেন খোঁজ নিয়ে দেখতে ওই জিনকে কে, ওকে কেউ পাঠিয়েছে কিনা। আয়শা কথা মতো বড় বাবা জিন তাই করলেন। উনি খোঁজ নিতে চলে গেলেন। বড় বাবা জিন খবর নিতে যাবার কিছুক্ষণ পর ফিরে আসলেন। বড় বাবা আশায় সবাই জিজ্ঞাসা করলেন ওই জিনকে। তখন বড় বাবা সবাইকে অবাক করিতে বলল ওই জিনটাকে পাঠিয়েছে ইলমাপুরি। ইলমাপুরি যখন দেখলেন আয়শাপুরীর সাথে শক্তিতে পারবে না, সালাম কবিরাজের ক্ষতিও করতে পারবে না, তখন ইলমাপুরি নিজের সন্তানকে বলি দিয়ে একটা ভয়ঙ্কর জিনকে আমন্ত্রণ নিয়ে আসে। এই হলো সেই জিন যার রূপ এমন যে বুক পর্যন্ত মানুষের মতো, হাতের জায়গায় হাত নেই, হাত দুটো সাপের মতো নড়াচড়া করে ফনা তুলে, আর মাথা জায়গায় মাথা নেই, ওখানেও সাপের মতো মাথা। এই জিনকে ইলমাপুরি আমন্ত্রণ জানায় তার নিজের ছেলেকে হত্যা করে। এখন ওই ভয়ঙ্কর রূপের জিনটা ইলমাপুরীর আমন্ত্রণে খুশি হয়ে তোমাদের সবার পেছনে লাগছে। বড় বাবা জিনের কথায় সবাই অবাক হয়ে যায়। ইলমাপুরী এতটা নিচে নামতে পারে। বড় বাবা জিনের কথায় সালাম দাদু বললেন বড় বাবা আমরা তাহলে কি করব? আয়শাপুরী অসুস্থ, ওই জিনটা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে কি হবে? তখন বড় বাবা জিন বললেন সালাম আজকে রাতে তুমি রুকিয়া করে ওই জিনটাকে হাজির করবে, আমরা সবাই ওখানে উপস্থিত থাকব। ওই জিনটা তোমাদের আক্রমণ করার আগে ওকে হাজির করে ওর উপর আক্রমণ করতে হবে। বড় বাবা জিনের কথাই তাই করা হলো। সেদিন রাতে একটা জায়গায় গিয়ে আমরা সবাই দাঁড়িয়ে রইলাম। তখন সালাম দাদু একটা জায়গায় বসে রুকিয়ার মাধ্যমে ওই ভয়ঙ্কর জিনটাকে হাজির করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু ওই জিনটা কোনোভাবে হাজির হচ্ছিল না। জিনটা হাজির না হওয়ায় সবাই ভাবছে ও হাজির হবে না। এমন সময় সবাইকে অবাক করে দিয়ে ওই জিনটা বাতাসের বেগে এসে আয়শাপুরীর পেটে আঘাত করে। ওই জিনটার আঘাতে আয়শা পড়ে যান সেখানে আর ব্যথায় চিৎকার করতে থাকে। আয়শার চিৎকারে আমি আয়শাকে জড়িয়ে ধরি। ওদিকে তখন সে ভয়ঙ্কর জিনটা বলেন ইলমাপুরীর আমন্ত্রণে আমি খুশি, আমি ইলমাপুরীর সাথে চুক্তি করেছি তোমাদের সবাইকে মারব। সে জিনটার কথায় বড় বাবা জিন বললেন তুই বেঁচে থাকলে তো মারবি। কথাটা বলে বড় বাবা জিন ভয়ঙ্কর জিনটার সাথে যুদ্ধ করতে থাকে। ওই জিনটার সাথে যুদ্ধ চলার সময় ইলমাপুরী আসে ওখানে, আর তখনই দুজনে ধরে বড় বাবা জিনকে আহত করে ফেলে। বড় বাবা জিন আহত, ওদিকে আয়শাপুরী ব্যথায় চিৎকার করছে। তখন সে ভয়ঙ্কর জিনটা আয়শাপুরীর দিকে এগিয়ে আসতে থাকে। এমন সময় সেখানে আসেন ফাতেমাপুরী। ফাতেমাপুরী এসে ভয়ঙ্কর সাপরূপী জিনটার সাথে যুদ্ধ শুরু করে। এভাবে এদের মাঝে শুরু হয় তুমুল যুদ্ধ। আমি তখন দেখি সালাম দাদু দৌড়ে ওনার বাড়িতে গেলেন আর একটা কড়াই ও তেল নিয়ে আসলেন। সালাম দাদু কড়াই না আগুন জ্বালিয়ে কড়াইয়ের তেল গরম করতে লাগলেন। এদিকে ফাতেমাপুরী ও সাপরূপী ভয়ঙ্কর জিনটার সাথে যুদ্ধ করতে করতে একসময় ওই জিনটাকে মেরে ফেললেন। ওই জিনটাকে মারার পর বাকি রইলেন ইলমাপুরী। তখন ফাতেমাপুরী সালামপুরীর দিকে এগিয়ে যেতে লাগলে বড় বাবা জিন বললেন ফাতেমা তুমি আয়শাপুরীকে নিয়ে হেকিমের কাছে যাও, ওর বাচ্চা হবার সময় হয়েছে, ও পেটে ব্যথা করছে, দ্রুত যাও, আমি এদিকটা দেখছি। বড় বাবা জিনের কথায় ফাতেমাপুরী আয়শাপুরীকে নিয়ে চলে গেলেন জিন রাজ্যে। এদিকে তখন সালাম দাদু কড়াইয়ে তেল গরম করছে আর চিৎকার করে দোয়া কালাম পড়তে লাগলেন। সালাম দাদু দোয়া পড়ছে আর জমজমের পানি ওই কড়াইয়ের উপর ফেলছে। এদিকে তখন ইলমাপুরী ছটফট করতে করতে বলছে সালাম কবিরাজ তোমার দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। কিন্তু ইলমাপুরীর কোনো কথা না শুনে সালাম দাদু তার জানা কঠিনতম বিদ্যা প্রয়োগ করলে ইলমাপুরীকে ওই সামনে রাখা গরম তেলে ভেজে মেরে ফেললেন। ইলমাপুরীকে মেরে ফেলার পর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে সালাম দাদু বললেন মেরে ফেললাম ধোকাবাজটাকে, মেরে ফেললাম আমার বাবার হত্যাকারীকে। এদিকে তখন বড় বাবা জিন বললেন সালাম শান্ত হও, ইলমাপুরী অবশেষে মারা গেছে, ওকে মেরে ফেলেছ, এখন তোমার বাড়িতে যাও, আমি আয়শার কাছে গিয়ে দেখি ওর কি অবস্থা। এই বলে বড় বাবা জিন চলে যায়। উনি চলে যাবার পর আমি কান্না করতে থাকি, কারণ এর আগেও আয়শাপুরীর পেটে বাচ্চা আসার পর একটা জিনের আঘাতে সেটা নষ্ট হয়। এখনো কি তাহলে সেরকম কিছু হবে? আমার কান্না দেখে সালাম দাদা আমাকে শান্ত করে বলেন নিশাত আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ চাইলে সব করতে পারি। আয়শাকে নিয়ে তো জিন রাজ্যে গেছে, ওরা আসুক, তারপর দেখি কি হয়।
আল্লাহ ডাকে, আর এখন বাড়িতে যা। এই বলে সালাম দাদু আমাকে বাড়ির কাছে রেখে উনি ওনার বাড়িতে যায়। সালাম দাদু চলে যাওয়ার পর আমি আমার বাড়িতে আমার ঘরে করে কান্না করতে থাকি আর আল্লাহকে ডাকতে থাকি। আমি অপেক্ষা করতে থাকি আয়শা কখন ফিরে আসবে, ও সুস্থভাবে ফিরে আসবে কিনা। কিন্তু সেই রাতে আয়শা আমার কাছে আসে না। আমি সারা রাত আয়শার জন্য চিন্তা করেছি, আল্লাহকে ডেকেছি। আয়শা রাতে আমার কাছে আসেনি। আয়শা আসছে পরের দিন দিনের বেলা। আয়শা একা আসেনি, সাথে করে নিয়ে আসছে আমাদের বাচ্চাকে। আল্লাহর রহমতে ওই জিনটার আঘাতে বাচ্চাটার কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাকভাবে আমাদের বাচ্চা জন্ম নিয়েছে। আমি বাচ্চাকে দেখে অনেক খুশি। বাচ্চা সহ আয়শা ফিরে আসে। আয়শাকে জড়িয়ে ধরে কান্না করলাম। আমার বাচ্চাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে মা বাবাকে ডাকলাম। আমার ডাকে মা বাবা এসে আমাদের বাচ্চাকে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর অনেক খুশি হলেন। আল্লাহর রহমতে আমার আয়শাপুরীর ছেলের বাচ্চা হয়েছে। আর কিছুদিন পর আমরা সেই বাচ্চার নাম রাখছি ইয়ামিন। আয়শার ছেলের নাম ইয়ামিন। প্রিয় লিসেনার, আয়শাপুরীর গল্পের আমাদের ছেলে ইয়ামিনের কাহিনী থাকবে। আজকে বোনাস হিসেবে দুটো বাস্তব রিয়েল ঘটনা দিয়ে আজকের এপিসোড শেষ করব। আশা করি এই বাস্তব ঘটনা দুটো ভালো লাগবে। ঘটনা দুটো আমার নিজের অনেক ভালো লেগেছে। তাহলে আমি শুরু করছি ঘটনাটা। আজ একটা অবাক করা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। আপনারা অনেকেই পরীর সাথে সহবাস গল্পটা পড়েছেন। আলিয়া পরীর গল্প মনে আছে তো সবার? তো সেই পরীর সহবাস গল্পটা ছিল কালো জাদু নিয়ে, মানে কেউ একজন আরেকজনের উপর শত্রুতা করে কালো জাদু করে জিন চালান করে। আমার লেখা পরীর সাথে সহবাসের মতো বাস্তব একটা ঘটনা ঘটেছে একজন আপুর সাথে। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আমিও শুনে অবাক হয়েছিলাম। কিন্তু সে বাস্তব ঘটনাটা চলুন শুনে আসি। কেমন আছেন নিশাদ ভাই? আমার নাম তানু। এটা আমার রিয়েল নাম না। আমি রিয়েল নাম ও ঠিকানা গোপন রাখতে চাচ্ছি, কেননা সত্যি নাম ও ঠিকানা বললে সমস্যা হতে পারে। আমি আমার সাথে ঘটা একটা রিয়েল ঘটনা শেয়ার করলাম সবার সাথে। 12 বছরের প্রেমের সম্পর্ক হয় এবং আমাদের বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক মাস ভালো ছিলাম। কয়েক মাস পর আমার বরের একজন বিবাহিত মহিলার সাথে সম্পর্ক হয়। বরের সম্পর্কের কথা জানার পর আমি বাপের বাড়ি চলে আসি। বাবার বাড়িতে আসার পর আমাদের ডিভোর্স হয়ে যায়। আমাদের ডিভোর্স হবার পর ও আমাকে ভালো থাকতে দেয়নি। সে প্রথমে আমার উপর কালো জাদু করা শুরু করে যাতে আমি আবার ওর কাছে ফিরে যাই, কিন্তু সেটা হয়নি। ওটা না হয় তাই সে আমার উপর বান মারে, মানে কালো জাদু করে আমার উপর খারাপ পিশাচ জিন চালান করে যাতে জিন এসে আমার সাথে সহবাস করে। ওর চিন্তা মতো সেটাই করে। আমার উপর কালো জাদু করায় কিছুদিনের মধ্যে আমার শরীর শুকিয়ে যায়। আমি রাতে স্বপ্ন দেখি একজন জিন পুরুষের বেশে আমার কাছে আসে, আমার কাছে অনেক খবর নিয়ে আসে, তারপর বন্ধু হতে চায়। তারপর একদিন প্রেমের সম্পর্ক করতে আসার সেদিন সে এসে সহবাস করে আমার সাথে। আসলে সত্যি বলতে ও আসার পর আমি যেন কেমন হয়ে যাই, পুরোপুরি হুঁশে থাকি না। আমার সাথে সহবাস করার পর মনে হয় আমাকে অন্ধকার জঙ্গলের মধ্যে থেকে নিয়ে যাচ্ছে। শুধু এটা না, তারপর আর একদিন একটা আত্মীয় আমাকে টানাটানি করে, আমাকে তার সঙ্গে করে নিয়ে যাবে। এছাড়াও আর একদিন সেই জিন আমার সাথে আবারও সহবাস করে। এভাবে মোট 3 বার এসে সহবাস করে যায়। সে জিনটা সহবাস করার পর থেকে আমি শুকিয়ে রোগা হতে থাকি। এসব আমি বাড়িতে লজ্জায় কাউকে বলতে পারছিলাম না। তারপর একদিন আপনার লেখা পরীর সাথে সহবাস গল্পটা আমার ফেসবুক পেজে আসে। তো সেই গল্পগুলো পড়ে আমি জানতে পারি আমার উপর কালো জাদু করা হয়েছে। তারপর আমি এক কবিরাজের কাছে গিয়ে জানতে পারি, হ্যাঁ সত্যি আমার উপর জিনের মাধ্যমে কালো জাদু করা হয়েছে। আমি 1 মাস ঠিক মতো ঘুমাতে পারিনি। ঘুমালেই ওই জিনটা আমার কাছে আসতো। এখন কবিরাজের দেয়া জল, তাবিজ আর একটা পাথরের আংটি পড়তে ভয়, সে জিনটা আমার কাছে আসতে পারে না। আমি কবিরাজের কাছে যাবার পর আংটিটা ও তাবিজটা পরাই সে জিনটা তাবিজ খুলতে এসেছিল। কবিরাজের কাছে যাবার পর সে জিনটা আমার কাছে আসতে পারে না। ও স্বপ্নে আমাকে এসে দূর থেকে বলে, তাবিজ খোল আর পাথরের আংটিটা খোল। কিন্তু আমি খুলি না। জানি তাবিজ ও পাথরের আংটি খুললে জিনটা আবার আসবে। আমি এখন মোটামুটি সুস্থ আছি। এখনও ওই জিনটাকে মাঝে মধ্যে দেখে, কিন্তু স্বপ্নের মাঝে ওই দূরে এসে দাঁড়িয়ে থাকে, কাছে আসতে পারি না। আপনাকে অনেক ধন্যবাদ নিশাদ। সৃষ্টিকর্তা যে কারো উছিলায় কাউকে সুস্থ করে দেয়। জানেন, আপনার পরিষদ সহবাস গল্পটা না পড়লে হয়তো বুঝতে পারতাম না আমাকে কালো জাদু করা হয়েছে। এই ছিল আমার ঘটনা। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। প্রিয় লিসেনার, কেমন লাগলো প্রথম বাস্তব ঘটনাটি? এখন চলে যাচ্ছি শেষ আরেকটা বাস্তব ঘটনা এবং সাথে আছে আমি ইফতি। আসসালামু আলাইকুম নিশাদ ভাই। আজ আমি আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করতে চাই।
ঘটনাটা সবার ভালো লাগবে। সবার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঘটনাটা গুছিয়ে না লিখতে পেরে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার নাম ও ঠিকানা গোপন রেখে ঘটনাটা শেয়ার করছি। আমাদের অনেক চাষাবাদের জমি ছিল। মূলত আমরা গ্রামে থাকি, অনেক জমি জমা ছিল। আমার দাদু একটু সাদাসিধা মানুষ ছিলেন। দাদুরা 2 ভাই আর তার চাচাতো ভাই 7 জন। আমার দাদুর 2 ভাই হয়, এদের জমি ভাগ করার পর দুজনের ভাগে অনেক জমি পায়। ওদিকে দাদুর চাচাতো ভাই 7 ভাইয়ের জমি ভাগ করার পর ওরা ভাগে কম জমি পায়। এদিকে জমি ভাগের পর দাদুর আপন ভাই দাদুর কাছে কিছু সমস্যার জন্য তার ভাগের জমি বেশিরভাগ দাদুর কাছে বিক্রি করে দেয়। দাদুর ভাই দাদুর কাছে জমি বিক্রি করায় দাদু সব জমি কিনে, আর এতে দাদুর অনেক বেশি জমি জমা হয়ে যায়। আগে বলেছি আমার দাদু সাদাসিধা মানুষ। উনি সাদাসিধা মানুষ থাকার কারণে দাদুর চাচাতো ভাইরা দাদুকে ভুলভাল বুঝে দাদুর কাছ থেকে জমি নেওয়ার বুদ্ধি করে। কিন্তু এতে যখন কাজ হয় না, তখন দাদুর চাচাতো ভাইরা দাদুর ওপর কালো জাদু করে। দাদুকে কালো জাদু করায় দাদু অসুস্থ হয়ে যায়। দাদু অসুস্থ হওয়ায় তখন সবাই ভাবে দাদুর বয়স হয়েছে, তাই হয়তো অসুস্থতায় আর কেউ কোনো হুজুর বা কবিরাজের কাছে যায়নি। এদিকে দাদুর অসুস্থ হওয়ার 9 দিন পর দাদু মারা যায়। এর মধ্যে আর একটা ঘটনা ছিল। দাদু অসুস্থ হওয়ার আগেও জমির বিষয়ে তখন তার ভাইদের বলেছিল। দাদু মারা যাওয়ায় দাদুর অনেক জমি দাদুর চাচাতো ভাইরা দেখাশোনা করত। তখন আমার বাবা তেমন বুঝতো না। দাদু মারা যাওয়ায় কয়েক বছর পর আমার বাবা আবার জমি নিয়ে কথা বলতে শুরু করে তাদের কাছে, আমাদের জমি ফেরত চাইতে। এর ঠিক কয়েকদিন পর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। আমি তখন ছোট ছিলাম। আমি অসুস্থ হওয়ায় মা বাবা আমাকে অনেক বড় বড় ডাক্তার দেখায়, তবুও কোনো রোগ ধরতে পারে না আমার। এমন সময় মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তখন এত অসুস্থ দেখে আমাকে আইসিইউতে ভর্তি করা হয়। আমি আইসিইউতে 9 দিন ছিলাম। 9 দিন থাকার পর সাধারণ বেডে শিফট করে আমাকে। তারপর বাসায় নিয়ে আসে। বাসায় এসে যখন দেখছে কোনো ডাক্তারি ওষুধ কাজ করে না, তখন আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তখন সেই কবিরাজ আমাকে দেখে 7 দিন আমাকে দোয়া পড়ে পড়ে সকালের রাতে এসে ফু দিয়ে যায়। আমাকে ফু দেয় আর কবিরাজ মা বাবাকে বলে, আপনাদের নিজের মধ্যে কেউ এমন খারাপ কাজ করেছে, আমার উপর জিন চালান করা হয়েছে। যখন সেই জিন আমার কাছে আসতো, আমার দম বন্ধ হয়ে যেত। তখন কবিরাজও 12 গাছের কাঁটা নিয়ে 7 ঘাটের পানি দিয়ে একটা তাবিজ করে দেন। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। এরপর কয়েক বছর আবার চলে যায় জমির, কোথাও কেউ আর বলে না। কয়েক বছর পর আমার আব্বু জমির কথা বলে, আবার দলিল দেখায়। আবার এর কয়েকদিন পর আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ে। আম্মু নিজের শরীর অনেক ব্যথা করতো, এমন হতো যার কারণে বিছানা থেকে উঠতে পারতো না। আম্মুকে অনেক ডাক্তার অনেক ওষুধ দিত, কিন্তু কোনো কাজ হতো না। ওষুধে কোনো কাজ না হওয়ায় বাবা একটা কবিরাজ আনলো আমাদের বাড়িতে, যে কবিরাজ কয়েক বছর আগে আমাকে দেখেছিল। আবার ওই কবিরাজকে নিয়ে আসা হলো। উনি এসে বলল আম্মুকে অনেক খারাপভাবে কালো জাদু করা হয়েছে। এটা আব্বু বিশ্বাস করতো না। এদিকে এরপর আমাদের এমন অবস্থা হয়েছিল, ডাক্তার কবিরাজের পেছনে টাকা দিতে দিতে অবস্থা খারাপ হয়েছিল আমাদের। এদিকে দিন দিন আম্মুর অবস্থা অনেক খারাপ হতে থাকে। এমন করে আর 5 জন কবিরাজ ডাকা হলো। সবার একই কথা, আম্মুর উপর কালো জাদু করে জিন চালান করা হয়েছে। যে জিনটা আম্মুর শরীর থেকে হাড় খেত। এভাবে আরও কিছুদিন চলার পর ডাক্তার আম্মুকে টেস্ট করে বলল আম্মুর হাড়ের ক্যান্সার হয়েছে। সব কবিরাজ বলতে এরকম খারাপভাবে আম্মুকে কালো জাদু করা হয়েছে যা ওরা কাটাতে পারে না। তখন উপায় না পেয়ে ঢাকা থেকে অনেক বড় একজন কবিরাজ আনা হলো। উনি এসে জিনকে হাজির করতে গিয়ে বললেন জিনটাকে আটকে রাখা হয়েছে, সময় হলে ছেড়ে দিবে। আর আম্মুকে আরও অসুস্থ করার জন্য আবার কাজটা হলে সে জিনটাকে বন্দি রাখা হয়। সবার মতো ঢাকা থেকে আসা কবিরাজও বলেছেন এ কাজ উনি পারবেন না, একটা সমাধান আছে। যদি তাকে আরও একজন বড় কবিরাজ এনে দেয় তাহলে দুজন মিলেই কাজটা করতে পারবেন। এই বলে উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর আমরা আরও একটা কবিরাজ আনলাম, এনে ওনাকে খবর দিলাম, কিন্তু উনি আর আসলেন না। ফোন দিলেও ফোন ধরে না। এদিকে নতুন যে কবিরাজ আনলাম উনি বললেন ঢাকা থেকে আসা কবিরাজ হয়তো ভয় পেয়েছে, তার আসবে না। এই বলে উনি 2 জন জিন হাজির করালেন, একটা হিন্দু একটা মুসলিম। মুসলিম জিনটা এসে বললেন এনাকে খারাপভাবে কালো জাদু করা হয়েছে, খুব খারাপ জিন চালান করা হয়েছে, এই বিষয়ে উনি কিছু বলতে পারবে না। কথাটা বলে মুসলিম জিনটা চলে যায়। এদিকে তখন হিন্দু জিনটা এসে আম্মুর সাথে কী হয়েছিল সব সত্যি বললেন। হিন্দু জিনটা বললেন আমার আম্মুকে এমন একটা খারাপ জিনকে চালান করা হয়েছে যেটা সেই দিনে দিনে আম্মুকে অসুস্থ করে চলে যায় এবং রোগ ছড়ায়। সবাই আম্মুকে দেখে মনে করবে ওনার রোগ হয়েছে, কিন্তু না,
ওই জিনটা ভেতরে ভেতরে আম্মুকে অসুস্থ করে। সে জিনটা আরও বলে আম্মুর অবস্থা ভালো না, ওনার হাতে আরও কয়েকটা দিন সময় আছে। এই বলে জিনটা চলে আর কবিরাজটাও চলে যায়। এদিকে আম্মুর অবস্থা খারাপ দেখে আমার আম্মুকে হাসপাতালে নিয়ে যায়। এর ঠিক কিছুদিন পর আমার আম্মু মারা যায়। আমার আম্মুর জন্য দোয়া করবেন নিশাত ভাই। এটা একটা সত্য ঘটনা যা আমার আম্মুর সাথে ঘটা। ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন। প্রিয় লিসেনার, কেমন লাগলো বাস্তবে এই ঘটনাটা? দুটোর সাথে আয়েশা পরীর গল্পটির সবাই কমেন্ট করে জানাবেন। আমি সামনে আবারও নতুন জিনপরীর রহস্যময় গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী গল্পে।